All right, everyone. After the question answer session, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের লেকচার, which is the lecture on atomic structure, and this is the second lecture that we have from the syllabus. তোমাদেরকে আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আজকে অনেক কিছুর উপরে ফোকাস করেছি। আজকে আমরা অ্যাটমস কি জিনিস দেখেছি, অ্যাটমিকের বেসিক স্ট্রাকচারটা আমরা দেখেছি। We talked about the subshells, we talked about their shapes, and আমাদেরকে আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে হচ্ছে ইফাজ। ইফাজ আমাদেরকে বলেছে যে মিস, we have three subatomic particles, they are protons, electrons and neutrons, যেখানে protons and neutrons are clustered within the nucleus and electrons are present in shells. এবং ওর সাথে আমি একটা কথা একটু অ্যাড করব, সেটা হচ্ছে whenever we talk about the subatomic particles which are protons, electrons and neutrons, ওদের একটা করে রিলেটিভ চার্জ আছে, এবং সেই রিলেটিভ চার্জগুলো কি কি? Protons are positive, electrons are negative, এবং neutrons do not have any charge at all. এই যে আমরা যে ইনিশিয়ালি যে আমরা একটা সাবঅ্যাটমিক পার্টিকেলের ব্যাপারে এত ইনফরমেশন জানি বা জানতে চাই, এটা দিয়ে আমাদের লেকচার 2 এর কাজটা কি হবে আসলে? এটা দিয়ে আমাদের লেকচার 2 তে আজকে আমরা একটা নতুন কনসেপ্ট শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এই প্রোটনস, ইলেকট্রনস আর নিউট্রনসদের আমরা জার্নি নিয়ে একটু কথা বলবো। আমরা প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনসদের আমরা একটু জার্নি নিয়ে কথা বলবো। সেই জার্নিটা কোথায়? তাদের জার্নি নিয়ে আমরা কথা বলবো ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝাচ্ছি? আমাদের কাছে একটা নেগেটিভ টার্মিনাল থাকবে, আমাদের কাছে একটা পজিটিভ টার্মিনাল থাকবে, এবং আমরা কি করব? আমরা প্রোটনকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করব, আমরা ইলেকট্রনকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করব, আর আমরা নিউট্রনকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করব। সো আমি প্রথমেই যেই পার্টিকেলটা নিয়ে কথা বলতে চাই, লেটস সে দ্যাটস নিউট্রন। আমরা সবাই জানি নিউট্রনস do not have any charge, they are neutral, and because they're neutral, they will neither be attracted to the positive terminal nor will they be attracted towards the negative terminal. As a result, what we say is একটা নিউট্রন straight pass করে যাবে। একটা নিউট্রন একদম স্ট্রেট পাস করে যাবে। কেন? বিকজ ও নিজে নিউট্রাল। ও পজিটিভের দিকেও অ্যাট্রাক্টেড হবে না, ও নেগেটিভের দিকেও অ্যাট্রাক্টেড হবে না। সো ইট উইল জাস্ট পাস স্ট্রেট থ্রু। তার মানে আমি বলবো নিউট্রনটা কোনোভাবে বেন্ড হচ্ছে না। আর নিউট্রন বেন্ড হচ্ছে না মানে আমি বলবো এটা একেবারেই ডিফ্লেক্ট করছে না। বেন্ডের একটা সুন্দর টার্ম হচ্ছে ডিফ্লেক্ট। সো উই সে দ্যাট নিউট্রন উইল পাস স্ট্রেট থ্রু। এটা কোনোভাবেই ইলেকট্রিক ফিল্ডে ডিফ্লেক্ট করবে না। তাহলে আমার প্রশ্ন এখন টু উদিতা। উদিতা, তাহলে লেটস টক অ্যাবাউট প্রোটনস। এখন তোমার কাছে কি মনে হচ্ছে প্রোটনস কোন দিকে মাইগ্রেট করবে, টুয়ার্ডস দ্য নেগেটিভ অর টুয়ার্ডস দ্য পজিটিভ? It's negative. Why do you think it will be migrated towards the negative pole? It's opposites attract. Because opposites attract. So আমরা বলতে পারি প্রোটনটা তোমার কি হবে? It will be attracted towards the negative terminal. কেন? Because protons are positive, they are attracted by the negative terminal. এইবার আমি আসরারকে জিজ্ঞেস করছি যে আসরার, তাহলে what do you think about the electrons? Electrons কোন দিকে migrated হবে? ইলেকট্রনস প্রোটনদের দিকে মাইগ্রেট করবে। ইলেকট্রন প্রোটনের দিকে যাবে, মানে নিচে 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 যাবে, পজিটিভের দিকে যাবে। স্যার এটাকে Positive. পজিটিভ বলে যাবে। তাহলে আমরা বলছি প্রো ইলেকট্রনস যাবে হচ্ছে টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। এক্সেলেন্ট। ইলেকট্রনস যাবে টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। তাহলে আমরা প্রথম স্লাইড থেকে কি বুঝতে পারছি? We are referring to some subatomic particles such as protons, electrons, and neutrons. Neutrons do not have any charge. As a result, it will pass straight through without any deflection. Protons being positive will be attracted towards the negative, whereas electrons being negative will be attracted towards the positive. এখন আমার প্রশ্ন হচ্ছে for Tahmid Alzami.
তাহলে তুমি আমাকে বলো, এই যে তোমার কাছে একটা প্রোটনের প্যাথওয়ে আছে আর তোমার কাছে একটা ইলেকট্রনের প্যাথওয়ে আছে, এই দুইটা প্যাথওয়েতে তুমি কোনো ডিফারেন্স কি খুঁজে পাচ্ছো, নাকি তোমার কাছে দুটাকেই মোটামুটি সেম মনে হচ্ছে? Electron difference more তুমি than the ডিফারেন্স proton. পাচ্ছো, তুমি কি আমাদেরকে একটু ডিফারেন্সটা হাইলাইট করে দিতে পারবে? Means the electron deflects more than the proton. থ্যাংক ইউ It's more সো মাচ। attractive. তাহলে আমরা এখানে বুঝতে পারছি, দেখো ইলেকট্রনটা অনেকটা বেন্ড করে গেছে, তার মানে এটা যেহেতু অনেকটা বেন্ড করেছে, আমরা বলছি ইলেকট্রনের ডিফ্লেকশন অনেক বেশি, whereas আমরা বলতে পারি প্রোটনের ডিফ্লেকশন অনেক কম। ডিফ্লেক্ট বলতে আমরা বুঝাতে চাচ্ছি বেন্ডিং। আমরা দেখতে পাচ্ছি প্রোটন অল্প একটু বেন্ড করেছে, বাট আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন অনেকটা বেশি বেন্ড করেছে। এখন এটার রিজনটা কি? এটার রিজনটা বোঝানোর জন্য আমি একটা ফালতু এক্সাম্পল দিব, বাট আমি এক্সাম্পলটা দিব বিকজ এটা দিয়ে মনে থাকে। আমার আম্মু যখন হজে গিয়েছিল, তখন আমার আম্মু জামারার ফর্মালিটি ফিল আপ করে আম্মু আমাকে সাথে সাথে ফোন দিয়েছিল যে, জানো আজকে আমি জামারার এখানে আসছি, এবং এখানে এসে আমার একটাই কথা মনে হয়েছে যে তুমি যদি এখানে থাকতা, আজকে তোমাকে মানুষ ধাক্কা মেরে ফেলে দিত, মানুষের পায়ের নিচে পড়েই তুমি মরে যেতা। জামারা অনেক ক্রাউডেড একটা এরিয়া, ওখানে অনেক ধাক্কাধাক্কি হয়। এখন আমার আম্মুর এই কথাটা বলার রিজনটা কি জানো? আমরা দুই বোন, আমাদের দুই বোনের মধ্যে আমি হচ্ছে পাতলু আর আমার বোন হচ্ছে একটু মোটু। আমার বোন পাশের রুমে বসে আছে, ওর সামনে আমি ওর বডি শেমিং করছি। সো এই যে আমার বোন মোটু, তার মানে কি ওর বডি ম্যাস একটু বেশি, তার মানে যার অ্যাটমিক ম্যাস ইউনিট বেশি তাকে সহজে ধাক্কা মেরে ফেলে দেওয়া যায় না, তাকে সহজে বেন্ড করা যায় না। বাট যে পাতলু, যার ওজন কম, যার ম্যাস অনেক কম, তাকে আমরা কি করি, একটু ধাক্কা দিলে সে কি হয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। সো আমার আম্মু ওয়াজ কনসার্ন এখানে মানুষের ভুঁড়ির ধাক্কাতেই আমি পড়ে যাব, অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমি মানুষের পায়ের নিচে পড়ে আমি মরে যাব। সো আম্মু ওয়াজ কনসার্ন বিকজ আমার বডি ম্যাস এত কম যে আমি ইজিলি ডিফ্লেক্টেড হয়ে যাব, অ্যাজ এ রেজাল্ট আমার ওখানে অসুবিধা হবে। তার মানে এখানে প্রোটন আর ইলেকট্রনের ব্যাপারটাও সেম, এখানে ইলেকট্রনটা স্পেশালি রেফার করছে আমাকে, কারণ ইলেকট্রনের ম্যাস অনেক কম, 1/1836। তাহলে ইলেকট্রনের ম্যাস কম মানে কি, ওকে আমরা ইজিলি ডিফ্লেক্ট করতে পারবো। Thus the angle of deflection for an electron is much 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 higher compared to that of a proton, because protons have a higher atomic mass unit. So we say that যেটার ম্যাস যত বেশি হবে তার ডিফ্লেকশন তত কম হবে, যেটার ম্যাস যত কম তার ডিফ্লেকশন তত ইজি। So when we compare protons and electrons, we say that electrons have a lower atomic mass unit. As a result, it is easier to deflect, thus it has a lot larger angle of deflection. On the other hand, because protons are very heavy, একটা হেভি জিনিসকে সহজে ধাক্কা মেরে ফেলে দেওয়া যায় না, একটা হেভি জিনিসকে সহজে ধাক্কা মেরে ফেলে দেওয়া যায় না, তার মানে সেটার angle of deflection is less. এখন এই জিনিসটা আমি কেন তোমাদেরকে ডায়াগ্রাম এঁকে দেখালাম, এই ডায়াগ্রামটা পরীক্ষায় আঁকতে হবে। ফায়েদ বিন আব্দুল্লাহ, দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড টু ড্র ইন দ্য এক্সাম। গত ক্লাসের ডায়াগ্রাম গুলো আমাদের দরকার নেই, বাট আজকের এই ডায়াগ্রামটা আমাদের দরকার আছে। They will ask us to actually draw the pathway for protons, electrons and neutrons in an electric field. আমি কি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে? রাইট, তাহলে আমরা আজকের ক্লাসের প্রথম পার্টটা থেকে কি শিখলাম, প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস এর ডিফ্লেকশন। তাহলে আমি আবার চটপট একটু প্রশ্ন করি। সো আমি প্রথমে জিজ্ঞেস করবো সিমরিনকে। সিমরিন, তুমি আমাকে বলো, আমি যখন প্রোটন, ইলেকট্রন এন্ড নিউট্রনকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, তখন which one will pass straight through without any deflection? সিমরন, মাইক্রোফোন। Miss Neutron. The neutrons. Excellent. এবার আমি আসরিনকে প্রশ্ন করছি। আসরিন, which one will deflect towards the positive pole? Miss Electrons. Electron. Ongon Sharkar, which one will deflect towards the positive pole? Yes, electrons. Electrons. এখন মুবাশশিরা, তুমি আমাকে বলো, which one will have a large angle of deflection? Is electrons? Why do you think it's the electrons? Is because it has a lower mass than Very protons good, and because it neutrons. has a lower mass compared to that of protons. তাহলে আমি assume করছি আমি প্রথম পার্টটা বুঝাতে পারলাম, রাইট? তাহলে আমাদের প্রথম স্লাইড থেকে আমরা কি শিখলাম? প্রথম স্লাইড থেকে আমরা শিখলাম যে protons, electrons and neutrons এর deflection in an electric field. But আমাদের আজকের ক্লাসের মেইন অবজেক্টিভটা কি জানো? আমাদের আজকের ক্লাসের মেইন অবজেক্টিভ হচ্ছে we will learn how to write down the electronic configuration
of an atom or an ion. We will learn how to write down the electronic configuration of an atom or an ion. এখন তুমি আমাকে বলতে পারো যে মিস কি যে বলেন, এটা তো আমরা ও লেভেলসে শিখে আসছি, এই যে আর কয়েকদিন পরে রেজাল্ট দিবে, এগুলো আমরা পারি মিস। আমি বলবো তোমরা এই জিনিসটা পারো না, কারণ তোমরা ও লেভেলসে যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছো, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা লিখেছিলা 281, কত সহজ। বাট এখন তোমরা এই সেম জিনিসটাকে কিভাবে পোর্ট্রে করবা? 1s2 2s2 2p6 and 3s1. তাহলে this electronic configuration becomes this. তার মানে এখান থেকে তুমি কি বুঝতে পারছো? Now that we are writing down the electronic configuration, we are taking into account the principal quantum numbers, right? আমরা যখন এখন electronic configuration লিখবো, we take into account the principal quantum numbers. We take into account the principal quantum numbers মানে we take into account the electron shells. And not just the electron shells. We also take into account the subshells. এই যে sp, আমি কি বুঝাতে পারলাম? তাহলে আমরা যখন আজকের ক্লাসে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শিখবো, তখন we will talk about the principal quantum numbers and we will talk about the subshells. এবং এখন যখন the subshells are included, তখন সেই ইলেকট্রনিক কনফিগারেশনের আমরা একটা নাম দিই। সেটা কি? আমরা বলি we write down the electronic configuration using SPDF. We write down the electronic configuration using SPDF. এবং SPDF যখন আমরা বলছি, তখন আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে 1s2 নোটেশন, আরেকটা হচ্ছে বক্স নোটেশন। আমরা আজকের ক্লাসে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শিখব ইন 1s2 নোটেশন এন্ড বক্স নোটেশন। আমরা দুইটা ফর্মে শিখবো। কেন? বিকজ আমাদের এ লেভেল সিলেবাস আমাদেরকে দুটা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য কয়েকটা রুলস এন্ড রেগুলেশনস শিখতে হবে। তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশনস শিখতে হবে। তার মধ্যে আমাদের প্রথম যে রুলটা আছে, সেই প্রথম রুলটাকে আমরা বলি হচ্ছে আউফবাউ প্রিন্সিপল। নামটাই একটা উদ্ভট নাম, কি যে ফানি। আমি যখন প্রথমবার এই নামটা শুনেছিলাম, খুব ফানি লেগেছিল আমার কাছে। আই স্টিল রিমেম্বার, আই কেপ্ট অন স্মাইলিং থ্রু আউট দ্য ক্লাস। পরে আমার টিচার আমাকে বলতে বাধ্য হয়েছে, তুই এত হাসছিস কেন? বাট আমার কাছে নামটা অনেক ফানি লেগেছে, আউফবাউ। আরে হোয়াট ইজ আউফবাউ? তো যাই হোক, সো নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রিন্সিপল হুইচ ইজ কল্ড আউফবাউ প্রিন্সিপল। এখন আউফবাউ প্রিন্সিপল আমাদেরকে কি বলে জানো? আউফবাউ প্রিন্সিপল আমাদেরকে বলে যে আমরা যখন কোনো অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, আই রিপিট, আমরা যখন কোনো অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, ইলেকট্রনটাকে প্রথমে বসাতে হবে লোয়েস্ট এনার্জি লেভেলে। আমাদের ইলেকট্রনটাকে প্রথমে বসাতে হবে লোয়েস্ট এনার্জি লেভেলে। তার মানে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অলওয়েজ শুরু হবে 1 দিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো আমার কাছে আজকে একটা 3 বছরের একটা বাচ্চা আসছে। আমি কি কখনো এই 3 বছরের একটা বাচ্চাকে ডিরেক্টলি বলবো যে চলো তুমি আমার কাছে এখন এএস এর ক্লাস করবা? এইটাকে আমি কখনো বলতে পারি? কতখানি ইনহিউম্যান হলে একটা মানুষ এই কাজটা করে, যে একটা 3 বছরের বাচ্চাকে এসে বলবে যে তুমি এএস এর ক্লাস করো। যদিও মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে আমার একটা 3 বছরের একটা নিজ ছিল তখন, আজকে থেকে আমি 2 বছর আগের কথা বলছি। ও 1 যখন লিখেছে, ওর মা যখন ওকে শেখাচ্ছে 1, ওটাকে সে 1 বলছে না, ওটাকে সে ইলেকট্রন বলার চেষ্টা করছে। বিকজ আমি যখন ক্লাস নিতাম তখনও মানে অনলাইন ক্লাসের মতো কিছু একটা নিয়েছিলাম, ওখানে আমি এই এস এর এই ইলেকট্রনিক কনফিগারেশন লেখাচ্ছিলাম এবং তখন সে ওই স্ট্রাকচার থেকে ইলেকট্রন বলে শিখেছে। I'm talking about ইল2। ও তখন ওটাকে 1 কিছুতেই বলছে না এবং আমার ওয়ালে ও ওই জিনিসটা লিখে দিয়ে গেছে। শি ইজ ইন লন্ডন নাও। আমার রুমের ওয়ালে সে ওই ইলেকট্রন লিখে দিয়ে গেছে যাওয়ার আগে, এন্ড আমি ওটা এখনো ইরেজ করি নাই, ওটা আমি রেখে দিয়েছি আমার মেমরি হিসাবে। ইট ইজ সো কিউট।
তো যাই হোক, বাট আমরা সবসময় মাথায় রাখবো যে আমাদের ইলেকট্রনটা প্রথমে ফিল আপ করবে কাকে? লোয়ার এনার্জি লেভেলকে। তার মানে একটা বাচ্চা যখন আমার কাছে আসবে তাকে আমি প্রথমে আগে প্লে গ্রুপে ভর্তি করব, তারপরে নার্সারিতে, তারপর KG1, তারপর KG2, ফলোড বাই এস, আর এটা যদি ইনশাল্লাহ সে বেঁচে থাকে, আমি বেঁচে থাকি। তার মানে আমরা প্রথমেই একটা ইলেকট্রনকে আমি 4th শেলে বসাতে পারবো না। আমি প্রথমেই একটা ইলেকট্রনকে আমি 9th শেলে বসাতে পারবো না। তাকে একটা সিকোয়েন্স ফলো করতে হবে। ফার্স্ট থেকে শেল নাম্বার 1-এ থাকতে হবে, তারপর থেকে শেল নাম্বার 2-তে যেতে হবে, ফলোড বাই শেল নাম্বার 3। তাহলে আমাদের আউফবাউ প্রিন্সিপাল আমাদেরকে কি বলছে? The electron must be positioned in such a way so that it fills the lower energy level first, followed by the higher energy levels. এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে মিস, আমাদের নলেজ তো এখন জাস্ট লোয়েস্ট এনার্জি লেভেল পর্যন্ত লিমিটেড নাই, এখন তো আমরা সাবশেলস নিয়েও জানি, তাহলে হাউ ডু ইউ ডিফেন্ড ইট? তখন আমি কি বলবো, ঠিক আছে, তাহলে তুমি আগে লোয়েস্ট সাবশেল থেকে তুমি হাইয়েস্ট সাবশেলে যাবে। তার মানে তোমাকে আগে এস ফিল আপ করতে হবে, তারপর ফিল আপ করতে হবে, এন্ড সো অন, তাই না? ব্যাপারটা তাই ছিল না? আমাদের প্রথম শেলে কি ছিল? একটা সাবশেল 1s, তারপরে কি ছিল? 2s and 2p, তারপরে কি ছিল? 3s 3p and 3d, তারপরে কি ছিল? 4s 4p 4d and 4f, তাই না? এগুলোই কি আমাদের সাবশেল গুলো ছিল না? তাহলে আমরা ফার্স্ট একটা ইলেকট্রনকে কোথায় বসাবো? আমরা একটা ইলেকট্রনকে বসাবো 1s এ। তারপরে আমরা কোথায় বসাবো? আমরা সেকেন্ড শেলে যাব 2s, এবং 2s এর পরে তাহলে আমরা কোথায় বসাবো? 2p, কারণ s এর পরে নেক্সট সাবশেল কি আছে? 2p তো আছে। তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে? দেখো, আমাদের সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে, ফার্স্টে আমরা ইলেকট্রনকে বসাবো লোয়েস্ট এনার্জি লেভেল, তাহলে লোয়েস্ট থেকে এরপরে আমি হায়ার এনার্জি লেভেলে যাব, উইচ ইজ 2s। এখন তুমি 2s থেকে তো 3s এ যেতে পারবা না, কেন? বিকজ 2s এর মধ্যে আমাদের আরেকটা সাবশেল আছে। সো লোয়েস্ট থেকে আমরা হাইয়েস্ট সাবশেলে যাব, সো 2s এর পরে কে ফিল আপ হবে? 2p। তাহলে এখন আমাদের লজিক কি? নাও দ্যাট দ্য সেকেন্ড শেল ইজ গন, ইটস টাইম ফর আস টু ফিল আপ দ্য থার্ড শেল। ক্যান আই নট সে দিস? তাহলে আমাদের তারপরে কে ফিল আপ হবে? তারপরে আমাদের ফিল আপ হবে 3s, 3s এর পরে কে ফিল আপ হবে? 3p। তোমরা কি সিকোয়েন্সটা বুঝতে পারছো যে আমি লোয়ার এনার্জি থেকে আমি হায়ার এনার্জি যাচ্ছি? তাসনিম, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? জি মিস। অলরাইট, তাহলে আমরা কি জানি? 3s এর পরে চলে যাবে 3p। তাহলে এখন তোমার জেনারেল লজিক, তোমার জেনারেল কমন সেন্স তোমাকে কি বলবে? বলবে যে মিস, আপনি একটা কাজ করেন, আপনি 3p এর পরে ইলেকট্রনটাকে আপনি 3d তে দিয়ে দেন। দিস ইজ ওয়্যার আই অবজেক্ট, দিস ইজ ওয়্যার আই সে ইউ আর রং। আমি বলবো 3s এবং 3p এর পরে আমি ইলেকট্রনটা ফিল আপ করাতে চাই 4s এ। এখন তোমরা আমাকে বলতে পারো যে মিস, এই তো আপনি একটা গন্ডগোল করে ফেললেন, কি সুন্দর মাথায় প্রসেস করলাম 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s 3p, এখন আপনি 3d না করে আপনি কেন 4s এ চলে গেলেন? তাহলে তো আপনি রুলস ব্রেক করলেন, তাহলে তো আপনি রুলস ব্রেক করলেন, তাহলে তো আপনি লোয়েস্ট সাবশেল থেকে তো আপনি হাইয়েস্ট সাবশেলে গেলেন না। ইউ আর ব্রেকিং ডাউন দ্য রুল হিয়ার। আপনি 4s আর 3d এর মধ্যে আপনি রুল ব্রেক করলেন। আপনার 3d আগে ফিল আপ করতে হতো 4s, বাট তারপরও কিন্তু আপনি কেন এটা করলেন না? কেন আপনি রুলটা ব্রেক করলেন? এটার জন্য আমি তোমাদেরকে শেপসে নিয়ে চলে যাব। আমরা কি জানি? 4s এর শেপ হচ্ছে স্ফিরিক্যাল, বাট একটা 3d তে কয়টা অরবিটাল আছে? 3d তে আছে 5টা অরবিটাল, তাই না? তার মানে একটা 3d অরবিটালের শেপ যদি আমি তোমাদেরকে এঁকে দেখাতে চাই, এটা কিরকম জানো? এইটা দেখতে এরকম বিশ্রী একটা জিনিস। আমি একটা খুবই সিম্পলিফাইড বিশ্রী ভার্সন অফ 3d আঁকলাম, বাট তুমি এখন এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটাকে কম্পেয়ার করো। Which one looks simpler? The 4s looks simpler and the 3d looks horrible. It's very complicated, and এই কারণেই আমি সাদাতকে ক্লাসের আগে বলেছিলাম বেশি কথা কখনো বলতে হয় না। কেন? বিকজ আমরা জানি একটা শেল নিউক্লিয়াসের যত কাছাকাছি থাকবে সে তত লোয়ার এনার্জি লেভেল, নিউক্লিয়াস থেকে যত দূরে সরে যাবে তার তত হায়ার এনার্জি লেভেল। বাট শেল নাম্বার 3 আর শেল নাম্বার 4 এর জন্য এখানে আরেকটা ফ্যাক্টরও আমরা ইনক্লুড করে ফেলি, সেটা হচ্ছে দ্য শেপস। মনে রাখবা, একটা সাবশেলের শেপ যত সিম্পল
সে লোয়ার এনার্জি লেভেলে থাকে, শেপ যত কমপ্লিকেটেড সে হায়ার এনার্জি লেভেলে যায়। সো 4s আর 3d কে কম্পেয়ার করলে 4s has a simpler shape, thus এটার এনার্জি লেভেল কম, but 3d has a more complex shape, thus it is at a higher energy level. তাহলে এখন 3d এর পরে তাহলে আমরা কাকে ফিল আপ করবো? 3d এর পরে আমাদেরকে 4p কে ফিল আপ করতে হবে। 3d এর পরে আমরা ফিল আপ করবো হচ্ছে 4p। আমাদের সিলেবাসে 4p পর্যন্তই দরকার, আমাদের সিলেবাসে 4p পর্যন্তই দরকার। তাহলে আমরা আজকের ক্লাসে আউটবাউ প্রিন্সিপালের থ্রুতে আমরা কি শিখলাম? একটা ইলেকট্রনকে আমরা পজিশন করব from the lower energy level to the higher energy level, from the lowest subshell to the highest subshell, but there is an exception between the third shell and the fourth shell. Between the third shell and the fourth shell. And what is that exception? The exception is 4s আগে filled up হবে followed by 3d. 4s আগে filled up হবে followed by 3d. কেন? Because 4s has a simpler structure, therefore it is at a lower energy level. 3d has a complex structure thus it is at a higher energy level. তাহলে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে মিস আপনি তাহলে 2p আর অন্যটার মধ্যে আপনি কেন এই লটা আনতে পারলেন না? তাহলে কেন আপনি 2p এর সাথে অন্য কোনোটাকে আপনি এই লতে ফেলতে পারলেন না? কারণ the second shell is way too closer to the nucleus. The second shell is way too closer to the nucleus. Thus এখানে এক্সেপশনটা অ্যাপ্লাইড হয় না, এখানে এক্সেপশনটা অ্যাপ্লাইড হয় না। ঠিক আছে? সো আমরা 1 আর 2 এই পর্যন্ত কোনো এক্সেপশন আসবে না, বাট 3 আর 4 এর মধ্যে একটা এক্সেপশন আসবে, এন্ড দ্য এক্সেপশন ইজ 4s আগে ফিল্ড আপ হবে ফলোড বাই 3d ফলোড বাই 4p। আমি কি বুঝাতে পারলাম? আমার একটা কোশ্চেন বলো। ছিল, বেশ তাহলে কি 4p কি আরো মোর কমপ্লেক্স টু ড্র দ্যান না স্যার, 3d? 4p আরো মোর কমপ্লেক্স না। এখানে 4p টা পরে ফিল্ড আপ হচ্ছে বিকজ তুমি যদি শেল 3 আর শেল 4 কে চিন্তা করো, তখন এই 4 টা ইজ ওয়ে ফার ফ্রম দ্য নিউক্লিয়াস, তার মানে এটা অনেক হায়ার এনার্জি লেভেলে আছে। সো আমাদের এক্সেপশনটা আসেই হচ্ছে তোমাদের সিলেবাসে 4s আর 3d এর মধ্যে, যে ওদের যে এনার্জি গ্যাপটা এটা তোমার হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে যায় বিকজ অফ দ্য কমপ্লিকেটেড স্ট্রাকচার। বাট 4p এর সাথে তুমি আবার 3d কে ভাবে বলতে পারো না যে 4p ইজ মোর কমপ্লিকেটেড দেন দ্যাট অফ 3d। কেন? বিকজ আমি সাদাতকে প্রথমেই বলে আসছি যে কোনটা কোন এনার্জি লেভেল, কোনটা লোয়ার এনার্জি লেভেল, কোনটা হায়ার এনার্জি লেভেল, দিস উইল প্রাইমারিলি বি ডিটেক্টেড বাই দ্য distance of the shell from the nucleus. 4 is far from the nucleus, thus it must be at a higher energy level. But এখানে 4s আর 3d এর মধ্যে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারছি বিকজ অফ দ্য কমপ্লিকেটেড শেপ। বলো বাসিম। মিস আমি এই যে ওই সময় ল্যাগ দিচ্ছিল, 2p কেন এক্সেপশন হবে না এটা আবার বুঝাতে স্যার পারবেন? 2p এক্সেপশনটা হচ্ছে না বিকজ আমাদের 2s এর থেকে 2p শেপ ইজ কমপ্লিকেটেড। S is spherical, but P কি তোমার it has a ওই যে clover leaf like structure, তাই না? 2p শেপটা miss. কিরকম ছিল? একটা 2px, একটা 2py, একটা 2pz. This was the shape of 2p. তার মানে কি S এর থেকে P is complicated, thus it is at a higher energy level. So এখানে 2s আর 2p এর মধ্যে কোনো এক্সেপশন আসার কোনো চান্সই নাই। আর 2p আর 3s এর মধ্যে এক্সেপশনটা আসবে না based on the shape because 2 is closer to the nucleus and 3 is far from the nucleus. So primarily energy level কোনটা low আর কোনটা high, it depends on the distance from the nucleus. If it is closer to the nucleus, it is at a lower energy level. If it is at a higher but if it is at a if it is far from the nucleus, it is at a higher energy level. And আমাদের secondarily এটা depend করে হচ্ছে shapeটার জন্য। S has a simpler shape. D is compared to S, it is way more complicated. এই কারণে S আর P এর মধ্যে S টা আগে ফিল্ড আপ হয়ে তারপর যে তোমার 3D ফিল্ড আপ হচ্ছে। অঙ্গন সরকার বলে ফেলো। মিস 3p 4s এর থেকে আরো কমপ্লিকেটেড না? সো আবার বলো। 4s 3p কি 4s এর থেকে আরো কমপ্লিকেটেড না? না স্যার, তো 3p কি হবে? না স্যার, এখানে আমি আবার বলছি অঙ্গন, একটা এনার্জি লেভেল কিসের উপরে ডিপেন্ড করবে? প্রাইমারিলি ডিস্টেন্স অফ দ্য নিউক্লিয়াস ফ্রম দ্য শেল। আমি সাদাতকেও কিন্তু তাই বলেছি, প্রাইমারিলি এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডিস্টেন্স। সো 1 is closer to the nucleus, lower energy level. 2 is একটু দূরে, তার চেয়ে মানে lower বা higher. 3 আরো দূরে, তাহলে higher. 4 আরো দূরে, তার মানে it has the highest energy level.
তাহলে আমি যদি 1 2 3 আর 4 কে কম্পেয়ার করি অঙ্কন, 4 is the highest energy level, 1 is the lowest energy level. বাট এখানে এক্সেপশনটা ডেভেলপ করছে 4s আর 3d এর মধ্যে, বিকজ 4s is relatively a simpler shape compared to that of 3d. তুমি দেখো না, তোমার জন্য তো ডায়াগ্রামটা ড্র করাই আছে। S কত সিম্পল আর D কত কমপ্লিকেটেড, সো যেটা সিম্পলার ওটার এনার্জিটা একটু কম হয়। তোমার কাছে যেটা মনে হচ্ছে অনেক কম, অঙ্গন সরকার ব্যাপারটা কিন্তু অনেক কম না। এনার্জি কম আমি বলছি, বাট এটা কিন্তু অনেক কম না। দেখো এই ডায়াগ্রামটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দিস ইজ দ্য ফার্স্ট, দিস ইজ 2s, দিস ইজ 2p। তুমি দেখো অঙ্গন সরকার এখানে খেয়াল করো, দেখো 1 আর 2 এর মধ্যে দেখেছো গ্যাপটা কত বেশি? 1s আর 2s এর মধ্যে দেখো গ্যাপটা কত বেশি, দিস ইজ D1। বাট তুমি 2s আর 2p এর মধ্যে দেখো গ্যাপটা কত কম, লেটস সে দিস ইজ D2। তাহলে আমরা বলতে পারি না D2 ইজ লেস দেন দ্যাট অফ D1। কেন? বিকজ এটাও 2, এটাও 2, তার মানে কি ওদের ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস ইজ ফেয়ারলি সিমিলার, বলতে পারি না? বাট S হচ্ছে স্ফেরিক্যাল আর P হচ্ছে লাইক দিস, সো এটা যেটা কমপ্লিকেটেড, দাস ইট ইজ এট আ হায়ার এনার্জি লেভেল। অঙ্গন সরকার বলো 1s 2s 2p এইটুকু ক্লিয়ার হলো নাকি না? জেমস। আচ্ছা এবার দেখো নেক্সটে যাই তাইলে আমরা। এইবার দেখো, এইবার আমি নেক্সট ডিস্টেন্সে চলে যাই। দেখো 2p থেকে 3s, দেখেছো ডিস্টেন্সটা যে আবার বেশি কম্পেয়ার টু দ্যাট অফ 3s এন্ড 3p, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু দ্যাট অফ দিস। বুঝাতে পারলাম নাকি না? রাইট? আচ্ছা এইবার চলে আসো, তাহলে আমাদের 3s 3p পর্যন্ত কোনো ঝামেলা নাই। বাট আমাদের ঝামেলাটা হয় কোথায়? আমাদের ঝামেলাটা হয় হচ্ছে এই 3p থেকে 4s, 4s থেকে 3d ট্রানজিশনটাতে। আমাদের মেইন প্রবলেমটা এই জায়গাটাতে হয় যে 3p থেকে 4s, 4s থেকে 3d এই ট্রানজিশনটাতে। এখন আমরা জানি কি অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি 3p এর পরে কার আসার কথা ছিল? 3p এর পরে আসার কথা ছিল 3d followed by 4s. কেন? বিকজ 4 is far away from the nucleus, so it must be at a higher energy level. বাট এই কাজটা কেন হচ্ছে না অঙ্গন? বিকজ 4s is spherical আর 3d has a very complicated shape. তার মানে এই জায়গাটাতে এসে আমরা বুঝতে পারি যে from third to fourth shell onwards distance এর সাথে আরেকটা factor adds up, and that is the complexity of the orbitals. Distance এর সাথে আরেকটা factor adds up, that is the complexity of the structure. যেই দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে কার এনার্জি লেভেল বেশি, কার এনার্জি লেভেল কম। তো দেখো অঙ্গন সরকার এখানে একটা জিনিস ফোকাস করো, আমরা দেখতে পাচ্ছি 4s is at a lower energy than that of 3d, বাট দেখো ওদের ডিস্টেন্সটা দেখেছো কত কম। তাহলে খুব বেশি যে সিগনিফিকেন্ট ডিফারেন্স তা কিন্তু না, বাট যেইটুকু ডিফারেন্সটা আসছে ইটস বিকজ 4s is a simpler structure, 3d is a more complicated structure. বাট তাহলে এখন তুমি আবার আর্গুমেন্টে যেতে পারো যে মিস তাহলে 3d তো কমপ্লিকেটেড, এইটা তো লেস কমপ্লিকেটেড, তাহলে এইটা কেন আবার উপরে? এইটা উপরে বিকজ প্রাইমারিলি তোমার এনার্জি লেভেল ডিপেন্ড করে ডিস্টেন্স অফ নিউক্লিয়াস এন্ড দ্য শেল। বুঝাতে পারলাম জিনিসটা? তার মানে 4p টা এটা এত দূরে ফ্রম দ্য নিউক্লিয়াস যে এটার এনার্জি লেভেলটা হায়ার। কার কম্প্যারিজনে হায়ার? 3d এর কম্প্যারিজনে হায়ার ডিসপাইট হ্যাভিং আ সিম্পল স্ট্রাকচার। আবার দেখো না 4p আর 5s, দেখো 5s তোমার কি হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, বাট 4p থেকে আবার কি 5s স্ফেরিক্যাল বাট 3d ইজ আ কমপ্লিকেটেড শেপ, তার মানে 3d তখন কি হয়ে গেছে? হায়ার এনার্জি লেভেলে চলে গেছে। তাহলে এই কমপ্লেক্সিটি অফ শেপ এইটা তোমার কোন শেল অনওয়ার্ডস অ্যাপ্লিকেবল? এটা থার্ড শেল অনওয়ার্ডস অ্যাপ্লিকেবল, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর শেল 1 and 2। বুঝাতে পারলাম অঙ্গন সরকার? ইয়েস মিস। অল রাইট, ওয়ান্ডারফুল। তাইলে এখন আমি আবার স্ক্রিন শেয়ারিংটা অফ করে আমি একটু তোমাদেরকে এটা বুঝে নিচ্ছি যে আমি আউফবাউর প্রিন্সিপালটা তোমাদেরকে বুঝাতে পারলাম না কিনা। সো আইল স্টার্ট উইথ আনাফ খান চৌধুরী। আনাফ খান চৌধুরী, আমাদের আউফবাউর প্রিন্সিপাল আমাদেরকে কি বলে বলো? It tells us that we lowest energy যে এটা থেকে ওটা আগে থাকে। তার মানে আমরা ইলেকট্রনটাকে ফিল আপ করবো আগে লোয়েস্ট এনার্জি লেভেলে, তারপর আমরা আস্তে আস্তে হায়ার এনার্জি লেভেলে যাবো। এন্ড সাবশেলের জন্য ব্যাপারটা তাই, আগে লোয়েস্ট এনার্জি ফিল্ড আপ হবে, তারপর হায়ার এনার্জি ফিল্ড আপ হবে। এবার আমি জিজ্ঞেস করছি আফরিন রহমানকে। আফরিন রহমান, এবার তুমি আমাকে বলো যে আমাদের সিকোয়েন্সটা তাহলে কি হয়ে যাচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য আফবাউ প্রিন্সিপাল আমাদের সিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে বলে দাও। 1s 2s
2p, 3s, 3p, 4s, 3d. Very good. 1s, 2s, 2p, 3s, 3p, তারপরে 4s 4s. followed by 3d, তারপরে আবার আমরা চলে যাচ্ছি 4s, 4p, right? That's how we sort things out. এখন আমি জানতে চাই নুরিয়ার কাছে, নুরিয়া, তাহলে এই এক্সেপশনটা কেন হলো? কেন আগে তোমার 4s ফিল্ড আপ হচ্ছে, পরে 3d ফিল্ড আপ হচ্ছে? Miss, complexity কারণে orbital Complexity. S is spherical, whereas D has a very complex 3D structure. So because it has a complex structure, it is at a higher energy level. And it is at a higher energy level. তুমি যখন O levels পড়েছো, তখন তোমার ইলেকট্রনিক কনফিগারেশন 281 ছিল, সিম্পল ছিল, তুমি একটা লোয়ার এনার্জি লেভেলে ছিলা। বাট এখন জিনিসটা অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, তেমন ইউ আর এট আ হায়ার এনার্জি লেভেল। তুমি হায়ার ক্লাসে প্রমোটেড হচ্ছ, ইউ আর গেটিং ইনটু মোর ডিফিকাল্ট ফেজেস অফ ইউর লাইফ। তোমার লাইফটা ছোটবেলায় খুব ইজি ছিল, খাওয়া দাওয়া করতা, বাথরুম করতে আর ঘুমাতা, কোনোটাই তোমার নিজেকে করতে হতো না, সব তোমার গার্ডিয়ান তোমার জন্য করে দিত, লাইফটা কত সিম্পল ছিল। বাট এখন কত কষ্ট, পড়াশোনাও করতে হচ্ছে নিজেকে, গালিও খেতে হচ্ছে নিজেকে, কাজও করতে হচ্ছে নিজেকে, সব নিজেকে। সো লাইফ বিকামস মোর কমপ্লিকেটেড অ্যাজ ইউ গ্রো আপ। সো এনার্জি লেভেল তোমার যত বাড়বে, শেপটা তোমার কি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো 4s আর 3d কে কম্পেয়ার করলে 3d is complicated, thus it is at a higher energy level. 4s is simpler, thus it is at a lower energy level. And that's exactly what we understand by Aufbau principle. আমি কি সবাইকে বুঝাইতে পারলাম এই পর্যন্ত? Yes, miss. অল রাইট। ওফ, আমার এবার এনার্জি শেষ হয়ে গেছে পড়াতে পড়াতে। এবার আমি নেক্সট এটা চলে যাচ্ছি, দেখো Miss, 5 এবার মিনিট আমি আমাদের নেক্সট রুলে চলে যাচ্ছি। বলো সাদাদ। মিস, বললাম 5 মিনিট ব্রেক নিতে পারেন চাইলে। না না, 5 মিনিট ব্রেক না, শেষ করে ব্রেক নিবো। 15 মিনিট আছে, আমার এই 15 মিনিটে কাজ শেষ করতে হবে। আচ্ছা, অল রাইট। সো আমাদের এবার নেক্সট যে ব্যাপারটা, সেটা কি, এরপরে আমরা নেক্সট যে রুলটা নিয়ে পড়বো, সেটাকে আমরা বলবো হচ্ছে পলি এক্সক্লুশন প্রিন্সিপল। এটাকে কেউ বলে পলি, কেউ বলে পাউলি, ইটস আপ টু ইউ যে তুমি কি বলবে। সো আমি এটাকে বলি হচ্ছে পলি এক্সক্লুশন প্রিন্সিপল। সো আমাদের নেক্সট যে প্রিন্সিপলটা নিয়ে আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে পলি এক্সক্লুশন প্রিন্সিপল। পলি এক্সক্লুশন প্রিন্সিপলটা আমাদেরকে কি বলে? পলি এক্সক্লুশন প্রিন্সিপলটা আমাদেরকে বলে যে আমাদের যখন শেল নাম্বার 1 নিয়ে কথা বলছি, সেখানে একটা সাবশেল আছে যেটা কিনা স্ফেরিক্যাল, এবং এইটাকে আমরা ডিনোট করি একটা বক্স দিয়ে। আমাদেরকে যখন শেপ আঁকতে বলবে, তখন আমরা স্ফিয়ার আঁকবো, কিন্তু নর্মালি এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? একটা বক্স দিয়ে। আমাকে যখন শেপ আঁকতে বলবে, তখন কিন্তু আমাকে এটা স্ফিয়ারই আঁকতে হবে, বাট যখন আমাকে এটা ডিনোট করতে বলবে, তখন এটাকে আমি একটা বক্স দেবো, রাইট? আচ্ছা, 1s এর পরে আমরা কাকে ফিল আপ করছিলাম? 2s। এটাও স্ফেরিক্যাল, বাট আমরা রিপ্রেজেন্ট করবো অ্যাজ আ বক্স। 2s এর পরে আমাদেরকে বলা হলো, মিস আপনি 2p ফিল আপ করবেন। ইউ আর রাইট। 2pর শেপ কিরকম? একটা ডাম্বল শেপ বা একটা আওয়ার গ্লাস শেপ। বাট আমরা কি জানি, ইফতিদা আমাদেরকে বলেছে, মিস আমাদের তো পি সাবশেলের 3টা অরবিটাল আছে, একটা px, একটা py, একটা pz। So this is px, this is py, this is pz. এক একটা ব্লক, এক একটা অরবিটাল। এরপরে আমরা ফিল আপ করি 3s, which is again a simple square box, followed by 3p, which is again 3টা বক্স, একটা px, একটা py, একটা pz। তারপরে আমরা চলে আসবো 4s, একটা সিম্পল বক্স। তারপরে চলে আসবো আমরা, বলো, 3d। এবং 3d দেখতে কিরকম হয়? 5টা অরবিটাল। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে মিস আপনি কি 3d অরবিটালের নাম জানেন? এটা তো আমি জানি, এটার নামগুলো কি কি, যদিও এটা তোমাদের সিলেবাসে লাগবে না, বাট যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে আমি একটু বলি। একটাকে বলি আমরা dxy, একটাকে আমরা বলি dyz, একটাকে আমরা বলি dxz, একটাকে বলি আমরা dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আরেকটাকে আমরা বলি dz স্কোয়ার। তো তোমরা যারা মনে করেছো আমি এটা পারি না, তাদেরকে বললাম এটা আমি পারি। এটা আমরা এ লেভেলস এ পড়ি, এটা আমরা এ লেভেলস এ পড়ি। আমাদের ট্রানজিশন মেটাল চ্যাপ্টারে আমরা এটা দিয়ে ক্লাস শুরু করি, বাট এটা আমি এস লেভেলে বলাটা কেন পছন্দ করি না জানো? বিকজ এইটা দেখলে স্টুডেন্ট একটু ভয় পেয়ে যায়। তো কি দরকার আমার ভয় পাওয়ানোর? এমনি আমি ক্লাস নিলেই ভয় পাই, তা আবার একটা নতুন জিনিস দিয়ে আমি ভয় দেখাবো, কি দরকার আমার? তার মানে আমরা কি বলবো? 1s, 2s, 2p, 3s, 3p, 4s, and 3d. That's how we decorate them. This is exactly what the box notation is.
তাহলে এখন আমাদের পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদেরকে কি বলে? পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদেরকে বলে যে এক একটা বক্স বা এক একটা orbital can hold up to maximum 2 electrons. এক একটা স্কোয়ার বক্সের মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকবে? 2টা, যেটা আজকে আমি তাসনিমকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম বাট সে বলতে পারে নাই। তাসনিম, তুমি বুঝতে পেরেছো? তোমাকে আমি ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটাই আজকে জিজ্ঞেস করেছি। তাহলে এক একটা বক্সের মধ্যে এক একটা অরবিটাল ক্যান হোল্ড আপ টু ম্যাক্সিমাম হাউ মেনি ইলেকট্রনস তাসনিম? 2 ইলেকট্রনস। এখন দেখো ছোটবেলায় তোমরা ইলেকট্রনদেরকে কিভাবে আঁকতে? গুল্লু দিয়ে আঁকতে, তাই না? বাট এখন আমরা ইলেকট্রনদেরকে গুল্লু দিয়ে আর রিপ্রেজেন্ট করব না। এখন আমাদেরকে ইলেকট্রন রিপ্রেজেন্ট করার একটা ওয়ে আছে। ওই যে আমি আমার ইলটুর রেফারেন্স দিচ্ছিলাম, ইলেকট্রন গুলাকে আমরা লিখি হচ্ছে এভাবে, একদম এই নিচের এই জিনিসটা ছাড়া যেটা থাকে এটাকে আমরা বলি ইলেকট্রন। এইটা ইজ এন এক্সাম্পল অফ ইলেকট্রন। বুঝাতে পারলাম নাকি না? এই যে রেড কালার দিয়ে যেটা লিখেছি, দিস ইজ হাউ উই রিপ্রেজেন্ট এন ইলেকট্রন ইন এএস লেভেল। এখন আমাদের পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদেরকে কি বলছে? এক একটা অরবিটাল ক্যান হোল্ড আপ টু 2 ইলেকট্রনস। এখন তোমরা লজিক বুঝো, একই অরবিটাল একই রুমের মধ্যে 2টা ইলেকট্রন আছে, 2টা নেগেটিভ চার্জ আছে, ওদের মধ্যে কি রিপালশন হবে না? অবশ্যই হবে। একই কোচিং সেন্টারে 2টা কেমিস্ট্রি টিচার আছে, সেখানে কি মারামারি হবে না? সেখানে কি রিপালশন হবে না? অবশ্যই হবে। এটা একটা জেনারেল রুল। তার মানে একই রুমের মধ্যে তুমি 2টা নেগেটিভ চার্জ রেখেছো, সেখানে ডেফিনেটলি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে। দিস ইজ ব্যাড। আমরা চাই না রিপালশন হোক। তাহলে পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদেরকে কি বলছে? ইলেকট্রন ইলেকট্রন রিপালশনকে আমি কোনোভাবেই থামাইতে পারবো না। একজন কেমিস্ট্রি টিচার আরেকজন কেমিস্ট্রি টিচারের ফলস ধরার জন্য রেডি থাকবে, রিপালশন আমি কোনোভাবেই বন্ধ করতে পারবো না, বাট I can certainly minimize it. I can certainly minimize it. If I cannot stop it, I can minimize it. আমি 2জন টিচারকে 2 জায়গায় রাখলাম, একই কোচিং সেন্টারে রাখলাম না। একজনকে রাখলাম 3G তে, আরেকজনকে রাখলাম জেনিতে, আরেকজনকে রাখলাম কার্ডিফে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এক এক জায়গায় তাদেরকে এক রকম ভাবে রাখতে পারি। কেন? যে ওরা ওদের মতো পড়াবে, কিন্তু কেউ কাউকে ফেস করবে না, কেউ কাউকে দেখবে না, কেউ কারো সাথে মারামারি ঝগড়াঝাটি করবে না। তার মানে আমাদের পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদেরকে বলছে যে আমাদের পক্ষে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বন্ধ করার কোনো ওয়ে নাই। আমার কাছে একটা অরবিটাল থাকলে সেখানে 2টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন থাকা মানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, ওটাকে জিরো করার কোনো ওয়ে নাই। বাট উই ক্যান সার্টেনলি মিনিমাইজ ইট। এন্ড হাউ ক্যান উই মিনিমাইজ ইট? আমরা একটা ইলেকট্রনকে রাখবো ইন আ ক্লকওয়াইজ রোটেশন অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস, আরেকটাকে আমরা রাখবো ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অন ইটস ওন অ্যাক্সিস। তাহলে একটাকে আমি রাখছি ক্লকওয়াইজ ডিরেকশনে, আরেকটাকে আমি রাখছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। কেউ কাউকে ফেস করবে না, কেউ কারোর সাথে মারামারি করবে না। দ্য রিপালশন ইজ মিনিমাইজড। এখন বুঝতে পেরেছো কেন আমি ফেসের কথাটা বললাম? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কেউ কারোর দিকে রোটেশনে আসে না, তারা 2জন একদম কমপ্লিটলি ডিফারেন্ট রোটেশনে আছে। সো উই সে দ্যাট দ্য রিপালশন ইজ মিনিমাইজড। আবার বলছি, আমার পক্ষে রিপালশনকে জিরো করা কখনোই পসিবল না। আমার পক্ষে রিপালশনকে জিরো করা কখনোই পসিবল না, বিকজ ইলেকট্রনস আর দেয়ার, 2 electrons should be there, 2 electrons, both of them are negative, thus রিপালশনকে আমরা কখনো জিরো করতে পারবো না। But we can minimize it. We can minimize it. And how can we minimize it? By placing 1 electron in the clockwise rotation and the other electron in the anti-clockwise rotation. As a result, the clockwise moment and the anti-clockwise moment are cancelled out. As a result, we can bring about some stability. We can bring about some minimization of repulsion. আমি কি বুঝাতে পারলাম নাকি না সবাইকে? ব্যাপারটা ক্লিয়ার হলো নাকি না? তাহলে আমাদের পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদেরকে কি বলছে? এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রনই নেগেটিভ, 2টা ইলেকট্রন একজন আরেকজনকে রিপেল করবে, বাট রিপালশনটাকে জিরো করা আমাদের কোনো ওয়ে নাই, এটা আমাদের হাতে নাই। বাট উই ক্যান সার্টেনলি মিনিমাইজ ইট। How can we minimize it? By placing 1 electron in the clockwise manner and the other electron in the anti-clockwise manner. As a result, কি হয়ে যাচ্ছে? The
clockwise rotation and the anti-clockwise rotation cancel each other out, and therefore the repulsion is minimized. The Pauli exclusion principle deals with the minimization of repulsion. It deals with the minimization. আমি কিন্তু আবার একটা কথার উপরে ফোকাস করছি, মিনিমাইজ। ব্যাচ 1 আমাকে বলছে 0, আমরা কখনো রিপালশনটাকে 0 করতে পারবো না। আমরা কখনো রিপালশনটাকে আমরা 0 করতে পারবো না। ইটস ইম্পসিবল, বাট উই ক্যান মিনিমাইজ ইট। আমরা সিচুয়েশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি, উই ক্যান নট স্টপ ইট। আমি কি পলি এক্সক্লুশন প্রিন্সিপাল বুঝাইতে পারলাম নাকি না? তাহলে পলি এক্সক্লুশন প্রিন্সিপালটা নাফি আমাদেরকে চটপট একটু শর্টকাটে বলে দাও। মাহিল, আই এম কামিং টু ইউ। আগে একটু জিজ্ঞেস করে নি। নাফি বলো, হোয়াট ডাজ পলি এক্সক্লুশন প্রিন্সিপাল সে? Means it's basically a way to like, sorry, for example, in one edge there will be 2 electrons. তুমি কি বললে? আমার তো সবই মাথার উপর দিয়ে গেল, আমি যা কেমিস্ট্রি জানতাম সব ভুলে গেলাম মনে হচ্ছে। আশাজ, তোমাকে জিজ্ঞেস করি, নাফির অ্যান্সারটা তুমি মডিফাই করো, বলো হোয়াট ডাজ দ্য পলি এক্সক্লুশন প্রিন্সিপাল সে? Says that the electrons move in anti-clockwise and opposite directions to minimize the repulsion. মিনিমাইজেশনটা কিভাবে করবা বললা, আরেকবার বলো। And they move in opposite directions. One moves in Exactly. So in each orbital, we will have 2 electrons. One electron will move in the clockwise direction and the other will move in the anti-clockwise direction, thus minimizing the repulsion. Minimizing. The key word over here is minimizing. Mahul, bole felo. মিস অ্যান্টি-ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজটা কি on its own axis নাকি revolution? আচ্ছা ওটা স্যার, কোন এখানে একটা কথা বলি আমি। আমাদের ইলেকট্রন গুলো সেটা নিজস্ব একটা অ্যাক্সিসে রোটেট করছে, রাইট? সো ওয়ান ইলেকট্রন ইজ রোটেটিং অন ইটস ওন অ্যাক্সিস ইন দ্য ক্লকওয়াইজ এন্ড দ্য আদার ইন দ্য অ্যান্টি-ক্লকওয়াইজ। বুঝাতে পারলাম? তাদের একটা নিজস্ব স্পিন আছে, ইলেকট্রনের একটা নিজস্ব স্পিন। এখানে আমরা ইলেকট্রন স্পিনের কথা বলছি, বুঝাতে পারলাম? জি মিস। অল রাইট, ওয়ান্ডারফুল। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের লাস্ট রুলে, এবং এই রুলটা পড়ানো হয়ে গেলে আমার তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশনের একটা বেসিক এক্সপ্লেইন করে দেওয়া হবে। নেক্সট ক্লাসে আমরা একদম প্র্যাকটিক্যালি এই লটাকে আমরা অ্যাপ্লাই করবো। আজকে আমি তোমাদেরকে রুলস শেখাচ্ছি, এবং মজার বিষয় কি জানো? তোমাদের টেক্সট বুকে আউফবাউ প্রিন্সিপাল বলা নাই, টেক্সট বুকে পলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলা নাই, টেক্সট বুকে হান্স রুল বলা নাই। এটা তোমার ক্লাস লেকচার থেকেই শিখতে হবে। আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি আমাদের নেক্সট রুল শেখার জন্য, which is হান্স রুল। মিস্টার হান্ড এটা আমাদের জন্য ডিসকভার করে দিয়ে গেছেন। কি পেইন, চিন্তা করো। আমি মাঝে মাঝে এগুলো পড়ি আর পড়াই, আমার মনে হয় যে কি দরকার ছিল, জীবনটা আগেই ভালো ছিল। যাই হোক, এখন আমরা এই মিস্টার হান্ডের রুল নিয়ে আমরা একটু পড়ি। হান্স, নামগুলো কি উদ্ভট দেখো, আউফবাউ, পলি, হান্ড। আরে কি ভাই, why not Robert, why not Smith, why not this? বলো কি হান্স রুল। এবার চলো আমরা হান্স রুল নিয়ে একটু পড়াশোনা করি। হান্স রুল এবার আমাদেরকে কি বলে? হান্স রুল বেসিক্যালি ডিল করে পি অরবিটাল আর ডি অরবিটাল নিয়ে। আমাদের হান্স রুল ডিল করে পি অরবিটাল আর ডি অরবিটাল নিয়ে। এইটা তোমাদের ব্যাচে এত সুন্দর করে শুরু করলাম, আগের ব্যাচে এইভাবে বলি না এই কথাটা। আগের ব্যাচে একটু পচা করে বলেছি, বাট এইভাবে বললে স্টুডেন্টদের জন্য বোঝাটা অনেক ইজি হতো। আমি ক্লাসে তোমাদেরকে সবসময় একটা কথা বলি, ফোনটা একটু দূরে রেখে ক্লাসটা করবে। তো আজকে আমার ফোনটা আমার কাছে ছিল, কারণ আমাকে স্কুল থেকে অনেকবার কল করা হচ্ছে। সো আই ওয়াজ সো ডিস্ট্রাক্টেড ইন দ্য ফার্স্ট ব্যাচ। তোমরা ক্লাসের শুরুতেও দেখেছো আমি তোমাদেরকে একটু বকাবকি করেছি, বিকজ আই ওয়াজ সো ইরিটেটেড বাই দ্য কলস এন্ড দ্য টেক্সট মেসেজেস, যে আমার ভালোই লাগছিল না আগের ব্যাচটাতে ক্লাস নিতে। বাট তোমাদের ব্যাচটাতে এখন আম বেটার, I'm feeling better. Anyways, so Hans rule, এটা কাকে নিয়ে ডিল করবে? It will deal with the p orbital and the d orbital. It has nothing to do with s. Hans rule has nothing to do with s. এটা মেইনলি ডিল করে p orbital আর d orbital কে নিয়ে। এখন এটা কি বলে? মিস্টার হান্ড আমাদেরকে কি বলে গেছে দেখো, this is the p orbital and this is the d orbital. একটাতে 3টা ব্লক, একটাতে 5টা ব্লক। এখন আমাদেরকে হান্ড রুল বলে গেছে যে তুমি প্রথমে আগে ফিল আপ করবা px, তুমি ফার্স্টে ক্লকওয়াইজে ফিল আপ করবা px, তারপরে তুমি ফিল আপ করবা ক্লকওয়াইজে py, তারপরে তুমি ফিল আপ করবা ক্লকওয়াইজে pz। যখন 3 জনের কাছেই ইলেকট্রন আছে,
এবার তুমি অ্যান্টি ক্লকওয়াইজে ফিল আপ করবা px, তারপরে তুমি অ্যান্টি ক্লকওয়াইজে ফিল আপ করবা py, তারপরে যে তুমি অ্যান্টি ক্লকওয়াইজে ফিল আপ করবা pz। তার মানে ব্যাপারটা মোটেও এরকম না যে তুমি আগে প্রথমটাতেই 2টা ইলেকট্রন দিয়ে দিবা, না, তা বললে হবে না। কেন হবে না? কারণ দেখো, একটা ফ্যামিলিতে 5 ছেলে মেয়ে, একটা ফ্যামিলিতে 5 ছেলে মেয়ে। এখন বাবা মা যদি ডিসাইড করে খালি বড় ছেলেকেই সব সম্পত্তি দিয়ে যাবে আর ছোট 4টা স্টার্ভ করবে টু ডেথ, সেই ফ্যামিলিতে কি পরিমাণ ঝগড়াঝাটি, মারামারি আর কাটাকাটি হবে তুমি কি বুঝতে পারছো? কি হামিম শাহরিয়ার আবার মাথা নাড়াচ্ছে, কি হামিম শাহরিয়ার ভাই বোনের জন্য একটু স্যাক্রিফাইস করা যায় না? ও হান্স রুল ফলো করছে যে না মিস, এটা ইম্পসিবল, কেন সব আমার ভাই বোনকে দিয়ে দেওয়া হবে, সব আমাকেই দিতে হবে। দিস ইজ ব্যাড, দিস ইজ হোয়াট হান্স রুল ডাজ নট মেইনটেইন। হান্স রুল বলছে কি, যে তুমি একজনকেই সব সম্পত্তি দিয়ে দিতে পারো না, কেন? বিকজ ইট ইজ ইনজাস্টিস, দিস ইজ ইনজাস্টিস। তোমাকে সবাইকে ইকুয়াল অ্যাটেনশন দিতে হবে। তুমি আগে চেষ্টা করো একটু একটু করে সবাইকে অ্যাটেনশন দিতে, তারপর তুমি চেষ্টা করো আবার সবাইকে ইকুয়াল একটা পজিশনে নিয়ে আসতে। তুমি একজনকেই সব ইলেকট্রন দিয়ে দিতে পারো না, দিস ইজ রং, দিস ইজ ইনজাস্টিস। তাহলে সবাই এখন আমাকে বলবো, আমি একটা কনফিগারেশন আঁকি, এটা আমি ঠিক আঁকলাম নাকি আমি এটা ভুল আঁকলাম? সবাই বলে এটা আমি ঠিক আঁকলাম নাকি ভুল আঁকলাম। আমি ফার্স্টে px এ একটা ক্লকওয়াইজ বসালাম, তারপর আমি py তে একটা ক্লকওয়াইজ বসালাম, তারপর আমি pz তে না বসিয়ে আমি x এ অ্যান্টি ক্লকওয়াইজ। বলো, ইজ ইট রাইট অর ইজ ইট রং? Miss Bull. It is wrong. This is absolutely wrong. কেন? Because this will hamper the stability. Why will it hamper the stability? Because এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে, এখানে ইলেকট্রন আছে বাট এখানে কোনো ইলেকট্রনই নাই, এখানে কোনো ইলেকট্রনই নাই। তার মানে কি হচ্ছে, এখানে একটা ইলেকট্রনিক রিপালশনের একটা কি হয়ে যাচ্ছে, একটা unequal বা uneven distribution হচ্ছে। So this brings about instability. So this configuration is wrong. এখন বলো, আমি এখানে একটা ক্লকওয়াইজ দিয়ে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, is this configuration right or wrong? This is wrong. কেন wrong? কারণ এখানে আউফবাউ প্রিন্সিপাল ফলো হলো না। আমি আগে px এ ইলেকট্রন না দিয়ে আমি py তে ইলেকট্রন দিতে পারি না। আবার আমি আরেকটা কনফিগারেশন এঁকে ফেলছি, চলো এবার আমি এটা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি, দেখি আমরা পারি না কিনা। মিস্টার আয়ান আলমগীর, আয়ান আলমগীর, তুমি আমাকে বলো যে আমি px এ একটা ক্লকওয়াইজ দিলাম, আমি pz তে একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম। ডু ইউ থিংক দিস ইজ দ্য কারেক্ট মেথড অফ ফিলিং আপ দ্য অরবিটাল? No, miss. নো মিস। কেন না স্যার, বলো? Miss, we have to fill up like clockwise একটা করে তিনটা যদি দেওয়া লাগবে এক্স্যাক্টলি, আগে। বিকজ আগে আমাদের প্রত্যেকটাতে একটা একটা করে ক্লকওয়াইজ দিতে হতো, বাট এখানে আমি তো py তে দেই নাই, আবার pz তে যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ করে ফেলেছি, তার মানে এটা হবে না। এবার আমি রাইট সাহিরকে জিজ্ঞেস করতে চাই, রাইট সাহির, এবার তোমাকে আমি আরেকটা কনফিগারেশন দিচ্ছি, বলো, ইজ দিস আ কারেক্ট কনফিগারেশন? No, miss. It is not. Why not? No, because you did not follow the Aufbau principle. I did follow the Aufbau principle here. I did Miss, we- follow the Aufbau principle here. Right, Sahir, কিভাবে দেখো, আমি ফার্স্টে ক্লকওয়াইজ দিয়েছি, ক্লকওয়াইজ দিয়েছি, ক্লকওয়াইজ দিয়েছি। So px থেকে py, py থেকে pz. I did follow the Aufbau principle. And I did follow Hund's rule by placing, but I did follow Pauli exclusion principle because there is an anti-clockwise rotation electron. And I followed Hund's rule because all the orbitals were first filled up before I filled up px all over again. All the rules were maintained here, right, sir? আমি বুঝাতে পারলাম? Yes, Right. তুমি আবার আমাকে বলো তো দেখি এটার জন্য। Right, বলো। yes, miss. Am I right or am I wrong here? Miss, right. I am right. কেন right যদি আমরা এক্সপ্লেইন করি, প্রত্যেকটাতে ক্লকওয়াইজ আছে আর তারপরে প্রথম দুইটাতে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তার মানে আমি আরো ইলেকট্রন আসলে এইখানে এখানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হতো, তার মানে আমি যে কনফিগারেশন দেখেছিলাম দ্যাট ওয়াজ রাইট। তাহলে আমাদের হান্স রুল সামারাইজ করলে কি বলে, আমার কাছে যদি p অরবিটাল বা d অরবিটাল থাকে, আগে প্রত্যেকটার কাছে একটা করে ক্লকওয়াইজ যেতেই হবে।
তারপর যে কি হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ বসবে, সো দ্যাট উই ক্যান রিস্টোর দ্য স্টেবিলিটি। আমি কি বুঝাতে পারলাম? আমাকে একটা ব্যাচ 1 এর একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল অ্যাবাউট দ্য ভেলোসিটি অফ ইলেকট্রনস। আমাকে প্রথম ব্যাচে ইশতিয়াক নামের একটা ছেলে জিজ্ঞেস করেছিল অ্যাবাউট দ্য ভেলোসিটি অফ ইলেকট্রনস, এবং ওকে অ্যান্সারটা করার সময় আই ওয়াজ একটু ডিস্ট্রাক্টেড বাই দ্য ফোন, which I admit is wrong, বাট ওকে অ্যান্সারটা আমি সুন্দর করে দিতে পারিনি, বা আমি ওই জায়গাটা একটা মেস আপ করে ফেলেছি। সো আমি এটার রেকর্ডিংটা সবার জন্য আপলোড করবো। ইশতিয়াক, দিস ইজ স্পেশালি ফর ইউ অ্যান্ড অল অফ ইউ সিটিং হিয়ার। তোমাদেরকে আমি একটু বলতে চাই, আমাকে প্রশ্নটা করা হয়েছিল এভাবে যে মিস, শেলস এর মধ্যে তো ইলেকট্রনস থাকে, ইলেকট্রনসরা তো তাদের একটা নিজস্ব স্পিড আছে, তাদের একটা নিজস্ব ভেলোসিটি আছে। এখন এই ভেলোসিটিটা কিভাবে ভ্যারি করছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমরা ইলেকট্রনের ভেলোসিটি নিয়ে ফিজিক্সে যতখানি পড়ি, কেমিস্ট্রিতে আমরা কিছুই পড়ি না, একদম জিরো। ভেলোসিটি ইজ নট আ পার্ট অফ কেমিস্ট্রি, এই কারণে এটা নিয়ে আমাদের চর্চাটা একটু কম। বাট যেহেতু আমাকে প্রশ্নটা করেছে, আমি অ্যান্সারটা দিতে চাই। আমরা যখন ইলেকট্রনের ভেলোসিটি নিয়ে কথা বলি ইন দ্য ডিফারেন্ট শেলস, এইটা একটা Bohr's মডেলের উপরে ডিপেন্ড করে, এবং there are many mathematical expressions for these velocities. শেল 1 এ তার ভেলোসিটি কত থাকবে, শেল 2 তে তার কত ভেলোসিটি থাকবে, সাবশেলস এ কিরকম থাকবে, এইগুলোর জন্য আলাদা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন আছে, যেগুলো আমাকে যে জিজ্ঞেস করো আমি পারি না, বিকজ আই হ্যাভ নট লার্নড অ্যাবাউট অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড ফিজিক্স আমার কখনোই ছিল না। সো এই ডিরাইভেশন গুলো, ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন গুলো আমার নাই। বাট আমি এতটুকু বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য Bohr's মডেল বা অ্যাকর্ডিং টু দ্য Bohr's ফর্মুলা, আমরা জানি একটা ইলেকট্রন নিউক্লিয়াসের যত কাছাকাছি থাকবে সে তত ফাস্টার মুভ করবে, তার ভেলোসিটি তত বেশি হবে। বাট অ্যাজ ইউ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, তার ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে। ইলেকট্রনের ভেলোসিটির কথা বলছি আমি। এটা সাদাত, ইউ ক্যানট কনফিউজ ইট উইথ দ্য এনার্জি লেভেল। এখন বুঝতে পেরেছো আমি কেন ক্লাসের প্রথমেই তোমাকে থামিয়ে দিয়েছিলাম যে হোয়াট এভার ইউ আর সেইং ইজ নট রাইট। তোমাকে যতটুকু জিজ্ঞেস করবে তুমি ততটুকু বলবে। তুমি ইলেকট্রনের সাথে তুমি রিলেট করতে চাচ্ছিলে, বাট ইলেকট্রনের ভেলোসিটিটা ইজ এক্সপ্লেইনড বাই Bohr's থিওরি, এবং এটা আমাদেরকে কি বলছে, একটা ইলেকট্রন নিউক্লিয়াসের যত কাছে আছে তার ভেলোসিটি তত বেশি, যত সে দূরে সরে যাচ্ছে তার ভেলোসিটি তত কমে যাচ্ছে। ইটস মোর লাইক দ্য সোলার সিস্টেম, ইটস মোর লাইক দ্য সোলার সিস্টেম, এবং এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই ইলেকট্রন ভেলোসিটিটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেই ফ্যাক্টরগুলো ইভেন্চুয়ালি আমাদের সিলেবাসে নাই, এন্ড উই উইল নট বি টকিং অ্যাবাউট দোজ। বাট যদি তোমরা কখনো অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়ো, আই থিংক ইউ উইল কাম টু নো অ্যাবাউট দিস, যে এই Bohr's মডেল কি বলে, এই ডিরাইভেশন কিভাবে আসে, এটা রেডিয়াস, এটা ভেলোসিটি, এটা স্পিড অফ লাইট, এটার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এই ফর্মুলাটা তোমার জেনারেট করা হয়। সো উই উইল নট টক অ্যাবাউট দ্যাট, বাট এইটুকু মাথায় রাখো, অ্যাজ ইউ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস, দ্য ভেলোসিটি অফ ইলেকট্রনস ইভেন্চুয়ালি ডিক্রিজেস, এবং এই ভেলোসিটিও অনেকগুলো এনার্জির উপর ডিপেন্ড করে। একটা কি কি যেন এনার্জি আছে, there are many classifications of energy, so ওইটা আমাদের সিলেবাসে নাই, we will not be talking about that. But ইশতিয়াক, you were right, যে আমরা এটা অনেকটা সোলার সিস্টেমের মতো, as we move away from the nucleus, the velocity of electron eventually decreases. So with this, I finish the class today, inshallah. I'll see you in the next day with electronic configuration. And please, Afif, I want you to be well prepared with the class. Is that clear? Thank you so much. Yes. Miss.